নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে অর্থাৎ 139তম এপিসোডে 139 সপ্তাহে আমার অতিথি কে জানেন? দেখে নিন। ঠিকই ধরেছেন, যারা জানেন তারা তো নিশ্চয়ই ধরতে পেরেছেন, যারা জানেন না আঁচ তো করেছেন। আমার অতিথি টাইকোন্ডো হল অফ ফেম গ্র্যান্ড মাস্টার প্রদীপ্ত কুমার রায়। নমস্কার। নমস্কার। প্রথমেই শুরু করব আমার সকল দর্শকদের আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের ভালোবাসায়, আপনাদের গাইডেন্সে, আপনাদের সাপোর্টে চলে এসেছি 139তম এপিসোডে। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। দুদিন আগেই চলে গেল 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষা দিবস। তার জন্য একটা গানের কয়েকটা কলি ডেডিকেট করে আজকের অনুষ্ঠান শুরু করব। কেন বাংলা ভাষা যে মুভমেন্ট হয়েছিল, যার জন্য 4 জন শহীদ প্রাণ দিয়েছিলেন বাংলাদেশে, সেটা 1999 সালের ইউনেস্কো ডিক্লেয়ার করে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজেস ডে। এবং এই মাদার ল্যাঙ্গুয়েজ, এই বাংলা ভাষা, আমরা যে ভাষায় এই প্রোগ্রাম করি, সারা বিশ্বে কিন্তু রাষ্ট্রভাষা বাংলাদেশের জন্য, এবং মুভমেন্টটা হয়েছে কিন্তু বাংলাদেশে, এবং বাংলা ভাষাকে ভাষা রাখার জন্য, জাতীয় ভাষা রাখার জন্য সেখানে কিন্তু মুভমেন্ট হয়, এবং এর কোনো মাদার ল্যাঙ্গুয়েজের জন্য এরকম মুভমেন্ট সারা বিশ্বে হয়নি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি এই বাংলায় চিরদিন আমি আমাকে খুঁজে পাই। আমি বাংলায় গান গাই। সাপ্তাহিক সাফল্যের 7 কারণে আজকে 7 রুলস অফ সাকসেস হ্যাভ অ্যান এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট। নিজের একটা, সব সময় আমরা বাঙালি, আমাদের কিরকম যেন বলে বাঙালি ব্যবসা বিমুখ, এন্টারপ্রেনিউরশিপ, এবং বাঙালি বলে নর্থ এন্ড সাউথ পোল, আমাদের সেটা কাটিয়ে তুলতে হবে। চাই একটা এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট। দি সেকেন্ড রুল অফ সাকসেস টুডে, স্ট্যান্ড বাই ইওর ওয়ার্ড। যা কথা দেব সেটা কথার কথা হলে চলবে না, সেই কথা আমাকে রাখতে হবে, তাহলেই আমার ওয়ার্ড আগামী দিনে বাড়বে। দি থার্ড রুল অফ সাকসেস, বি প্রিপেয়ার্ড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। নিজেকে স্বাধীনভাবে কাজ করতে হবে, এবং স্বাধীনভাবে কাজ করার জন্য নিজেকে তৈরি হতে হবে। এইটা না হলে কিন্তু আমরা এগোতে পারবো না। দি ফোর্থ রুল অফ সাকসেস, ক্রিয়েট অপরচুনিটিস। আমরা বলি যে কোনো সময় বাস্তব খুব কঠোর, দেয়ার নট অফ থ্রেটস। আমার কিন্তু অপরচুনিটি সব সময় আসে না, অপরচুনিটি এলে আমাকে সেটাকে ইউটিলাইজ করতে হবে, এবং থ্রেটটাকে অপরচুনিটিতে চেঞ্জ করতে হবে। যে কোনো থ্রেটের মধ্যেই কিন্তু অপরচুনিটি লুকিয়ে থাকে, সেটা আমাদের খুঁজে বার করতে হবে। The fifth rule of success, know your worth and take chances on yourself. আমরা নিজেরা জানি আমাদের কি ওয়ার্থ, সেই ওয়ার্থ সবচেয়ে আমাদের ভালো প্রশংসা করতে পারে কিংবা ক্রিটিসিজম করতে হবে আমরা নিজেরা। আমরা নিজেকে যদি আয়নায় দেখি তাহলে সবচেয়ে ভালো প্রশংসা নিজেদের করতে পারবো কিংবা ক্রিটিসিজম করতে পারবো। তাই জন্য সেটাকে বিশ্বাস করতে হবে, সেটাকে জানতে হবে। তাই জন্য বলছি নো ইউর ইন ওয়ার্থ অ্যান্ড টেক চান্সেস। কেন আমি জানি কতটা রিস্ক আমি নিতে পারবো। আমি কি 3 ফুট টেবিল থেকে লাফাতে পারবো না 3 তলা বাড়ি থেকে লাফিয়ে আমি ঠিক থাকবো, সেটা আমাকেই জানতে হবে, আমাকেই ঠিক করতে হবে। দি সিক্স রুট অফ সাকসেস, মেক আপ ফর ইউর লসেস।
বাস্তব যেহেতু কঠোর, লস হবে, জীবনে এগিয়ে যেতে কোনো রিস্ক নিতে গেলে লস তো হবেই, কিন্তু সেই লসটাকে মেকআপ করতে হবে, তাহলেই পাবো আমরা চাঁদের পাহাড়ে সেই সাফল্যের সন্ধান। The last rule of success, the seventh rule of success today is make history. ইতিহাস করতে হবে, ইতিহাস গড়তে হবে, নিজেকে মনে করতে হবে যে আমি মানুষের ভগবানের গড়া শ্রেষ্ঠ জীব, আমি এসছি কিছুদিনের জন্য, উই আর হিয়ার ফর, এটা একদম সত্যি। আমি সবসময় আমার সব ইন্টারভিউতে বলি, জেনে রাখতে হবে যে মৃত্যুই হচ্ছে জীবনের সবচেয়ে ডেফিনিট ঘটনা, যে মৃত্যু যখন জন্মেছি আমাদের মৃত্যু হবে, কিন্তু তার মধ্যে যে সময়টা পাবো এমন কিছু করতে হবে, ইতিহাস রচনা করে যেতে হবে। চলে আসবো প্রশ্ন উত্তরে, তার আগে গ্র্যান্ডমাস্টার প্রদীপ্ত রায় সম্বন্ধে দু এক কথা, বেশিটাই শুনবো ওনার মুখে। প্রদীপ্ত রায় ইজ আ ওয়ার্ল্ড তাইকোন্ডো লিজেন্ড গ্র্যান্ডমাস্টার. He is a Taekwondo Hall of Fame recipient, one of the celebrated sports personality in the history of world sports. No Indian player in any Olympic sports discipline received this prestigious award before Grandmaster Pradipta Kumar Rai and Master Ruma Rai Chaudhuri. And what is this Hall of Fame? Hall of Fame is the highest honor in sports and is awarded to the greatest player in their respective sports discipline for their outstanding achievements in the world of sports, particularly on the basis of the performance at international level. Many great players like Pele, Maradona, Puskas, Garincha and other great footballers were included in the Hall of Fame. Similarly, Pete Sampras, Steffi Graf, Monica Seles and many other great tennis players have been elected in the Hall of Fame. In boxing, the names of Muhammad Ali, Foreman, Frazier have found place in the Hall of Fame inductees. Rudy Horonto King and many other great players of badminton were inducted into the Hall of Fame as well. Kintu no Indian player in Olympic sports discipline received this prestigious award which Mr. Pradipta Rai received. ওনার কাছ থেকেই শুনবো ওনার কথা, সাফল্যের কথা, সংগ্রামের কথা, এই অবধি পৌঁছানোর কথা। প্রদীপ্তবাবু, প্রথমেই বলবো এই যে গ্র্যান্ড মাস্টার, এই গ্র্যান্ড মাস্টার কথাটা কিন্তু দাবা খেলার সাথেই যুক্ত, কিন্তু আপনি তাইকোন্ডোর গ্র্যান্ড মাস্টার। না, অ্যাকচুয়ালি গ্র্যান্ড মাস্টার কথাটা মার্শাল আর্টসেই ছিল। আচ্ছা, তাইকোন্ডো ফার্স্ট মার্শাল আর্ট, দেন দিস ইজ নাও প্রেজেন্টলি দিস ইজ দ্য প্রাইড অফ অলিম্পিক্স। আচ্ছা, 2009-এর পর থেকে অলিম্পিক্সের ম্যাক্সিমাম টিকিট যে খেলাটার বিক্রি হয় দ্যাট ইজ তাইকোন্ডো। অ্যান্ড প্রেজেন্ট সিচুয়েশনে যদি দেখা যায় 209খানা দেশ তাইকোন্ডো খেলে, এবং নট অনলি দ্যাট, ইউনাইটেড নেশনস অনলি এই স্পোর্টসেই টিম না পায়, সেটা হচ্ছে রিফিউজি কন্ট্রোল। রিফিউজি হচ্ছে আমাদের একটা বিগ থ্রেট ফর দ্য ওয়ার্ল্ড, তো সেটাকে কন্ট্রোলের জন্য ওয়ার্ল্ড তাইকোন্ডোর সাথে ইউনাইটেড নেশনসের একটা চুক্তিপত্র আছে, এবং যার ফলে তার পরিপ্রেক্ষিতে রিফিউজিরা অলিম্পিক্সে খেলতে পারে থ্রু ইউনাইটেড নেশনস ব্যানার, এবং ইউনাইটেড নেশনসের ব্যানারে খেলার পর ওরা ব্রোঞ্জ মেডেল একবার অ্যাচিভ করলো। সেহেতু এই গ্র্যান্ড মাস্টার ব্যাপারটা ডিফারেন্ট। গ্র্যান্ড মাস্টার যেটা হচ্ছে স্পোর্টস পার্ট বললাম, আর গ্র্যান্ড মাস্টার হচ্ছে তাইকোন্ডোর অনেকগুলো ধাপ রয়েছে। আচ্ছা, যেহেতু এটা মার্শাল আর্টস, এখানে যেমন ব্ল্যাক বেল্ট হয়, তারপর তার ডান প্রমোশন হয়, এরকম 9 ডান অব্দি রয়েছে। আচ্ছা, তো আই এম দ্য 7th ডান গ্র্যান্ড মাস্টার। তো এই গ্র্যান্ড মাস্টার কথাটা কিন্তু মার্শাল আর্টসের সাথেই যুক্ত, দাবার সাথে আছে, কিন্তু গ্র্যান্ড মাস্টার যদি আপনি কাউকে বলেন তাহলে লোক মার্শাল আর্টসের কথাই বলবে ফার্স্ট কথা। না, আমি আসলে এখানে তো আমার আমি তো টেকনো ইন্ডিয়া ডিরেক্টর সিইও হিসেবে কাজ করি। আমার বেশিরভাগ ছাত্রছাত্রী বা বেশিরভাগ দর্শকই হচ্ছে ছাত্রছাত্রীতে। আমার 1 লক্ষ দর্শক আছে টেকনো ইন্ডিয়ারই। তাছাড়া এখন তো আমরা 2.5 বছরের ওপর এই প্রোগ্রাম চালাচ্ছি, ভীষণভাবে পপুলার, সবাই আছে। আমি বলছি পারসেপশন তো রিয়েলিটি, পারসেপশন রিয়েলিটি নয়। ম্যানেজমেন্টে বলে পারসেপশন রিয়েলিটি, কিন্তু বলে যে পারসেপশনই রিয়েলিটি বলে ধরা হয়। মানে আমি আপনাকে সোশ্যাল প্রোগ্রামেও যখন দেখেছি, প্রথমে গ্র্যান্ড মাস্টার বলে লোকে ধরে নেয় যে দাবা খেলে, এটা কিন্তু ভুল। এটা মানে এই পারসেপশনটা আপনারা কিন্তু একটু খেয়াল রাখবেন যে গ্র্যান্ড মাস্টার কথাটা কিন্তু যুক্ত মার্শাল আর্টসের সাথে, দাবার সাথে এসছে, কিন্তু বোধহয় এটা থেকে ইনসেপশনটা সেটা আমি জানি না, কিন্তু মার্শাল আর্টসের সাথে সে বহু পুরোনো সময় থেকে, মানে আজকে থেকে নয়, যখন মার্শাল আর্ট শুরু হয়েছে। মার্শাল আর্টস কি হচ্ছে, আমাদের আজকে এটা স্পোর্টস পার্ট এসছে, আজকে এটা ফিজিক্যাল এবং মেন্টাল স্ট্রেংথ আনার জন্য ব্যবহার করা হচ্ছে, কিন্তু শুরু যখন হয়েছিল মার্শাল ডান্স ছিল, এবং ধরুন তাইকোন্ডো, কোরিয়ান ফোক ডান্স থেকে তাইকোন্ডো ডেভেলপ করেছে, এবং নট অনলি ফোক ডান্স। আমরা এই সম্বন্ধে শুনবো আমার পরের প্রশ্নটা একটুখানি, কেন তার কারণ দর্শকদের তো অনেক রকমের প্রশ্ন থাকে, আমরা জেনারেলি একটা ধারা শেষ করি। প্রথমে শুনবো আপনার বড় হয়ে ওঠার কথা, আপনার ছোটবেলার কথা। কলকাতারই, আর ইউ ফ্রম ক্যালকাটা? আমি ক্যালকাটারই, কিন্তু বড় হয়ে ওঠার ব্যাপারটা আমি একটু মানে ব্রিফ দিতে চাই। না বলুন না। বাঙালি 2 প্রকারের হয়, একটা হচ্ছে অতি বাঙালি, একটা হচ্ছে নর্মাল বাঙালি যেভাবে লাইফ লিড করে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে বাঙালি কখনো নিজেকে, যারা বড় হয়েছেন সত্যিকারের বাঙালি, যারা আমরা বাঙালি বলতে রবীন্দ্রনাথ,
স্বামী বিবেকানন্দ বা বিদ্যাসাগর, যাদেরকে আমরা বুঝি। তো যারা এই হয়েছেন তারা প্রত্যেকেই কেউ নিজেকে বড় ভাবেননি, কারণ বড় ভাবনাটা কিন্তু আমরা নিজেরা তৈরি করি। দিস ইজ আওয়ার ক্রিয়েশন। আমাদের ওয়ার্কটা হচ্ছে যে একটা জিনিস লার্নিং, একটা জিনিস হচ্ছে অ্যাচিভমেন্ট। তো শিক্ষার মধ্যে অ্যাচিভমেন্ট ব্যাপারটা কিন্তু খুব মানে বড়ভাবে অ্যাচিভমেন্ট ওয়ান টাইম। আমার ধরুন 2009 আমি হল অফ ফেম হয়েছি, দিস ইজ মাই অ্যাচিভমেন্ট। না, আমি আপনার ছোটবেলার গল্প জিজ্ঞেস করছি। ছোটবেলায় কলকাতাতেই জন্ম? হ্যাঁ, কলকাতাতে জন্ম। আমি লেকটন গভর্নমেন্ট কোয়ার্টারে থাকতাম। আচ্ছা, স্কুলিং বিধাননগর রাষ্ট্রীয় বিদ্যালয়। কলেজ কিসে নেই? কলেজে আমি প্রথমে গ্র্যাজুয়েশন করি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, তারপর হোটেল ম্যানেজমেন্ট করি নিপস স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, তারপর মার্কেটিং ম্যানেজমেন্ট করেছি এবং সবকিছুই মানে তারপরে আমার স্পোর্টসের সাথে 2002-এ আমি হঠাৎ করে স্পোর্টস, মানে আমি বলছি যে আমি ছোটবেলা থেকে ট্রেনিং এর সাথে যুক্ত, ফুটবল আর তাইকোয়ান্দো, এই দুটো আমার লাভ ছিল আর কি। আচ্ছা, তো লাকিলি এখন ওয়ার্ল্ডে আমি ফুটবলটা বুঝতে পারলাম, বাঙালির মানে সেরা মানে অন্তরের টান ফুটবলে আর কি। না, একটা জিনিস এই প্রসঙ্গেই বলছি, আমার রিলেশনটা দেখুন, ফুটবল আর তাইকোয়ান্দো এই দুটো এখন পৃথিবীর সব থেকে বেশি মানুষ এই দুটো খেলা খেলে। না, কোথা থেকে এই তাইকোয়ান্ডোটা এলো? তাইকোয়ান্দো আমি প্রথম থেকে, আমি লোকালি একজন টিচারের কাছে শিখতাম। হঠাৎ তাইকোয়ান্ডো, বাঙালির সাথে তাইকোয়ান্ডোর আমি অনেক রিসার্চ করে দেখেছি, বাঙালির সাথে তাইকোয়ান্ডোর খুব বিরাট কোনো বাঙালির সাথে আমি বলি, বাঙালির সাথে যদি আপনি দেখেন নর্মালি কোন স্পোর্টসটার খুব টান আছে? ফুটবল। আন্তর্জাতিক স্তরে আমরা কোথায়? ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেট কটা দেশ খেলে? উন্নত দেশগুলোর মধ্যে ক্রিকেট কোথায়, কোন জায়গায়? যদি খুব বড় জায়গায় থাকতো, ইংল্যান্ড ক্রিকেটের স্রষ্টা ফ্লিনটফকে খেলাটা ছেড়ে দিতে হতো না। ঠিক। স্যার গ্র্যাডফিল্ড সোবার্সকে বলতে হতো না আমি বেসবল খেললে অনেক বেটার লাইফ লিড করতাম। ক্রিকেট মানে ইন্ডিয়া ক্রিকেটটাকে, আমাদের জাতীয় খেলা হচ্ছে হকি, আমাদের ন্যাশনাল গেমস হচ্ছে হকি। ভারতবর্ষের ন্যাশনাল গেমস হচ্ছে আমার স্পিরিট, যেটা আমার ন্যাশনাল স্পোর্ট। সেই ন্যাশনাল স্পোর্টসের 10টা প্লেয়ারের নাম খুব কম লোক পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের লোক বলতে পারবে। তার মানে স্পোর্টসের প্রতি আলোচনা আরো পরে যাব, মানে আসবো, কেন আমরা বিরতির কাছে চলেছি। আমি একটা প্রশ্ন সবাইকে করি, এটা আমার খুব মনের কাছের প্রশ্ন, প্রাণের কাছের প্রশ্ন, যে সবসময় মনে হচ্ছে, নিজেরও মনে হচ্ছে এভরিডে, আরো তো বয়স হচ্ছে আর কি, যে মোমেন্টস মেক আ লাইফ। মানে একটা মোমেন্ট, এই যে মোমেন্ট চলে যাচ্ছে, এই প্রত্যেক সপ্তাহ যে চলে যাচ্ছে, গেস্ট আসছে যাচ্ছে, সব সফল, ইট মেক্স আ মেমোরি আর কি। এখন অবধি আপনার, ইউ হ্যাভ অ্যাচিভড এ লট ইন দিস ফিল্ড, কোনো একটা মোমেন্ট যেটা আপনার মনে হবে যে সারা জীবন চেরিশ করতে চাইবে? একটু আগে যাই, ধরুন ক্রিকেটের কথা বলেন, 83 বিশ্বকাপ ক্রিকেটকে মানুষের কাছে পৌঁছে দেয়। কপিল দেব সেই মোমেন্টটাকে তৈরি করেছিল। আমি মনে করি হল অফ ফেম পাওয়ার পর আমার মনে হয়েছে ভারতবর্ষ হল অফ ফেমে 7টা পেতে শুরু করলো। তো আমি সেই হল অফ ফেম সম্বন্ধে লোকের জানা, ধরুন আমরা নোবেল সম্বন্ধে জানি, আবেল সম্বন্ধে জানি, ম্যাথামেটিক্সে আবেল দেয়, কিন্তু উই হ্যাভ নো নলেজ অ্যাবাউট টিউরিন, কম্পিউটার সায়েন্সের হাইয়েস্ট অ্যাওয়ার্ড, ক্রিপ্টোলজির। তো সেরকম প্রত্যেকটা সাবজেক্টের কি অ্যাওয়ার্ড যে হাইয়েস্ট লেভেলে দেওয়া হয় সেটা যদি আমরা জানি, যেরকম আইসিসি হল অফ ফেম শুরু করলো 2010-এ অলিম্পিক হল অফ ফেমের নকলে। তো ওরা যখন করলো তখন কপিল দেব, সুনীল গাভাস্কার সবাই পেয়েছে। আমার ক্ষেত্রে যখন অলিম্পিক স্পোর্টসে আমার যেটা ফিলিংসে সব থেকে বড়, মনিকা সেলেসকে আমি টিভিতে দেখেছি খেলতে। 2009 মনিকা সেলেস টেনিস হল অফ ফেম পাচ্ছে, 2009 আমি ইউএসএতে তাইকোয়ান্দোতে হল অফ ফেম পাচ্ছি অলিম্পিক স্পোর্টসের। এবং ইউএসএতে তাইকোয়ান্দো ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্পোর্ট, কারণ ফাদার অফ আমেরিকান তাইকোয়ান্দোকে যে অ্যাওয়ার্ড ইউএস গভর্নমেন্ট দিয়েছে, সেম অ্যাওয়ার্ড আইনস্টাইনকে দিয়েছে। এক্সেলেন্ট। আমরা চলেছি বিরতির কাছে। মনে রাখবেন, হল অফ ফেম তাইকোন্ডোতে ভারতবর্ষে দুজনের মধ্যে একজন হচ্ছে প্রদীপ্ত রায়, এবং তিনি 2009 সালে নিয়েছিলেন, যে সময় হল অফ ফেমে মনিকা সেলেস গট দ্য হল অফ ফেম ইন টেনিস। চলে এলাম বিরতিতে। বিরতির আগে ছোট্ট গল্প, একটা সামাজিক মেসেজ দেওয়া গল্প আজকে। সুরজিৎ বাড়িতে ফিরেছে, বাড়িতে ফিরে দেখছে যে মেয়েকে দেখতে আসবে, তার মেয়ে সুলগ্নাকে দেখতে আসবে। সুলগ্না এমনি খুব সুন্দর দেখতে। সুরজিৎ খুব একটা সামান্য চাকরি করে, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বললে ঠিক হয়। মেয়েটিকে কিন্তু খুব কষ্ট করে বেরিয়েছে। মেয়েটি কিন্তু সারা জীবন বাবাকে সাপোর্ট করতে চেষ্টা করেছে, কখনো পড়িয়ে, টিউশনস করিয়ে, কখনো হয়তো সেলাই করে, কখনো অন্যান্য কাজ করে, এবং কিন্তু বাবা তার থেকে একটি পয়সাও নেয়নি। তার কারণ সে বলেছে, তুমি রেখে দাও, এটা না তোমার পরে আগামী দিনে কাজে লাগবে।
আজকে সুলগ্নাকে দেখতে আসবে। একটি ভালো ছেলে, ব্যাংকে চাকরি করে, ভালো মাইনে পায়, ভালো পড়াশোনায় ভালো পজিশনে চাকরি করে। সুরজিৎ খুব এক্সাইটেড। তো সুলগ্নাকে দেখেই তার পছন্দ হয়ে গেছে। বিয়ের দিন চলে এসছে। বিয়ে যখন করার আগে, বিয়ে যখন যাচ্ছে, মেয়ে যাচ্ছে, বিয়ের কিছুদিন আগে বাবা সুরজিৎ সুলগ্নাকে বলছে, বাবু তোমার জন্য, তোমার না এই পাত্রপক্ষ কিচ্ছু চাইনি, দে হ্যাভ রিফিউজ টু টেক এনিথিং, সুতরাং আমি তোমার বিয়ের জন্য এই 5 লাখ টাকা জমিয়ে রেখেছিলাম, তুমি এই 5 লাখ টাকা চেক তোমায় রাখো এবং সেটা তোমার অনেক কাজে আসবে আগামী দিনে, তুমি রেখে দাও। সুলগ্না কিছু না বলে চেকটা রেখে আছে। যখন সুলগ্নার এই পিড়িতে বসার সময় হচ্ছে, তখন সুলগ্না এসছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে, একদম পরীর মতো লাগছে। এসে বাবাকে হঠাৎ করে এসে বাবাকে সেই 5 লাখ টাকা দিয়ে বলছে, 5 লাখ টাকা চেকটা ফেরত দিয়ে বলছে, বাবা তুমি তো আমার কিছু, তুমি তো আমি তো ছেলে নই, কিন্তু আমি তোমার এই টাকা, তোমার জমানো টাকা তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি এই টাকাটা রেখে দাও, রেখে আমার যে বিয়ের জন্য যেটা ধারটার করেছো সেটা মিটিয়ে দিও। আর তাছাড়া আমি তো শুধু টিউশন করিনি, আমি তো শুধু সেলাই করিনি, আমি তো গত 3 বছর ধরে চাকরিও করছি, তার থেকে আমি আরও 5 লাখ টাকা জমিয়েছি, এই 5 লাখ টাকাও তুমি রাখো। বাবার চোখে জল চলে এসছে। তারপর সে জিজ্ঞেস করছে, সুলগ্না সুরজিৎকে বলছে, বাবা আমি একটা প্রমিস করবো, তুমি একটা প্রমিস করবে আমাকে আজকে। সুরজিৎ বুঝতে পারছে না কি প্রমিস, কিন্তু খানিকটা আঁচ করেছে, তার কারণ তাদের বাড়িতে একটাই সমস্যা হতো যে সুরজিৎ সিগারেট খেত এবং সেইটা নিয়ে মেয়ে খুব অশান্তি করতো। সুলগ্না বলে, বাবা তুমি আজকে প্রমিস করো যে তুমি আর কোনোদিন সিগারেট ছোবে না। বাবা তো মেয়ের এই সময় এই প্রমিস আর কে না পারে তা রাখতে, বলছে আমি নিশ্চয়ই করলাম প্রমিস। পাশে যে ভদ্রলোক 501 টাকা নিয়ে দাঁড়িয়েছিলেন যে লক্ষ্মীর সিম্বল হিসেবে দেবেন, তিনি হাতে ছুঁয়ে ভাবলেন, লক্ষ্মীকে আর কি লক্ষ্মী দেবো। আজকে যেখানে আজকের দিনেও, এই মডার্ন দিনেও আমাদের এত এক্সপোজার, এত রকমের নলেজ থাকা সত্ত্বেও কন্যা ভ্রূণকে খুন করা হচ্ছে, সেইখানে যদি এটা শুনে একজন লোকেরও চেঞ্জ হয়, তাহলে আমি বুঝবো জয়ের পথে সঙ্গে সুজয় তার কাজে সফল। ফিরে আসবে একটা ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। ফিরে এলাম বিরতির পর। আমার আজকের অতিথি তাইকোন্ডো হল অফ ফেমের প্রদীপ্ত কুমার রায়। আমি একটা কথা বলি সব সময় যে আপনাকে তো লোকে যারা চিনছে সোশ্যালেতে তাইকোন্ডো হল অফ ফেমের প্রদীপ্ত রায় হিসেবে চিনতে, কিন্তু আমি বলি যে ফ্যামিলি ঠিক না থাকলে কোনো কিছু ঠিক হয় না। মানে ফ্যামিলি ওয়ান হ্যাজ টু বি, মানে ফ্যামিলি লাইফ যদি ঠিক না থাকে, তাই জন্য যারা সামাজিক অনুষ্ঠানে কিংবা যে পরিস্থিতি, মানে পেজ 3 রকম পরিস্থিতিতে ফ্যামিলি জানা নেই, জয়ের পথে সঙ্গে সুজয় তার অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশনে যেরকম করে, আপনার কথা বললাম, সেরকম ফ্যামিলি লাইফ নিয়েও জিজ্ঞেস করে, যাতে আপনার ব্যাকগ্রাউন্ডটাও জানা যায়। একটু যদি ফ্যামিলি লাইফ নিয়ে এসে আমি বলি, এটা কিন্তু একটা খুব বড় কথা। প্রথম হচ্ছে বাবা মার সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে যদি কেউ মানে ওয়াইফের সাপোর্টটাও ভেরি ইম্পর্টেন্ট। তো সেইখানে বাবা মার সাপোর্টের ক্ষেত্রে আমি বলি, আমার বাবা সিনিয়র গভর্নমেন্ট অফিসার ছিলেন, উনি কোঅপারেটিভ সার্ভিস কমিশনের সেক্রেটারি হিসেবে রিটায়ার করেছেন। তো প্রথম আমি যখন ইন্টারন্যাশনাল চান্স পাই, আমি বলি মানে আমার বাড়ির যদি এই পূর্ণ সাপোর্ট না থাকতো, প্রথমে আমি স্পন্সর পাইনি। আমার বাবা পিএফ এর টাকা থেকে আমাকে বাইরে পাঠিয়েছিল এবং 2002 আমি খুব ভালো ফল করি, ভালো খেলি। আমি মেডেল উইন করতে পারিনি, কিন্তু ফার্স্ট বেঙ্গল থেকে কোনো প্লেয়ার ইন্ডিয়া টিম রিপ্রেজেন্ট করলো তাইকোয়ান্দোতে। এবং তাইকোয়ান্দো কিন্তু যদি কেউ দেখে, দিস ইজ আ প্রায়োরিটি গেম অফ ইন্ডিয়া, এবং সিবিএসসিতে তাইকোয়ান্দো স্পোর্টসের ওয়ান অফ দ্য মেন পার্ট। এবং এনসিসি বলুন, তারপর আপনার পুলিশ বলুন, এভরিওয়্যার তাইকোয়ান্দো ইজ মানে ভেরি মাচ পপুলার। এবং ইন্টারন্যাশনাল আর্মি গেমসে টিম যায় খুব ভালো, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে টিম খুব ভালো। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে তখন আমি যখন প্রথম বেঙ্গল থেকে চান্স পাই ইন্ডিয়া টিমে, তো সেই সময় আমার বাবা আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করে, বাবা এবং মা, এবং আমি তখন বিদেশে খেলতে যাই এবং খেলে ভালো ফল করার পর 2003-এ আমি হুন্ডাই স্পন্সর পেয়ে যাই। আমি খুব হ্যাপি। লোকজনের একটা কথা আছে না, গভর্নমেন্ট সাপোর্ট করছে না বা স্পন্সর পাচ্ছি না, আমি একটা কথাই বলি প্লেয়ারদের ক্ষেত্রে, ডোন্ট বেগ, ইট উইল কাম। বেগ করলে সে কারোর কাছে কেউ যদি কিছু বেগ করে, সে তখন সেটাকে আরো দাবিয়ে দিতে চায়। আমাদের উইন করতে হবে তাকে,
তো হুন্ডাই আমাকে ফার্স্ট স্পন্সর করে এবং আমি বাইরে খেলতে যাই, তারপরে এলজিও করেছে, আমি ইন্টারন্যাশনাল স্পন্সর পেয়েছি এবং তো পরবর্তীকালে গভর্নমেন্ট এসছে, গভর্নমেন্ট আমাকে স্পন্সর করেছে, কিন্তু আমি খুব একটা গভর্নমেন্ট স্পন্সরে বাবার কথা বললেন, স্পন্সরশিপ পড়ে যাচ্ছে, মা কি করেন? মা হাউস ওয়াইফ, কিন্তু সম্পূর্ণভাবে সাপোর্ট। আমার ছোটবেলা থেকে তাইকোয়ান্দো শেখার ক্ষেত্রে মায়ের অবদান চূড়ান্ত। তো সেইখান থেকে আমি তাইকোয়ান্দো করি এবং আপনি বাবা মার সাথেই থাকেন? বাবা মার সাথেই, বাবা মার সাথে থাকি, মানে ছোটবেলা থেকে মানে যে লাইফস্টাইল শুরু হয়েছে বাবা মার জন্যই সেটা পরিপূর্ণ। এক্সেলেন্ট। তো এবং আমি মনে করি যে বাবা মা সাথে থাকলে এটা উইন করা ভেরি ইজি। সেকেন্ড হচ্ছে রুমা হচ্ছে আমার ওয়াইফ। রুমা আউটস্ট্যান্ডিং তাইকোয়ান্দো প্লেয়ার এবং নট অনলি দ্যাট, রুমা এনভায়রনমেন্টাল সায়েন্সে মাস্টার ডিগ্রি করেছে, পিএইচডিও করবে, তো ও ইন্টারন্যাশনালি ভেরি ফেমাস অলসো। তো ও আমার ওয়াইফ হওয়ার ফলে আমার যেটা সুবিধা হয়েছে, তাইকোয়ান্দো ইজ আউটস্ট্যান্ডিং, 5টা ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল, 1 সিলভার মেডেল আছে। আচ্ছা, এক্সেলেন্ট। তো সেইখানে দাঁড়িয়ে দেখা যায় না, মানে অবশ্য দেখা যায়, প্রচুর আছে স্পোর্টসে। তো আমি রুমা সেম স্পোর্টস হওয়ায় আমি প্রচুর সাপোর্ট পাই, উই ক্যান এক্সচেঞ্জ, এবং আমাদের মধ্যে সব থেকে একটা বন্ধুত্বপূর্ণ রিলেশন থাকার ফলে কোনো যেহেতু কোনো মানে রেশারেশি নেই, লড়াই আছে আরো বেটার কি করে করা যায়। তো সেই দিক থেকে আমি প্রচন্ডভাবে সাপোর্ট পাই রুমার। এটা একটা ইউনিক এবং পুরো ফ্যামিলি যদি ব্যাকগ্রাউন্ড বলা যায় এটা খুব দেখা যায় না, এটা ইউনিক আর কি। বাবা মা এবং রুমা তিনজন মানে সবসময় আমাকে ইয়ে করে রেখেছে আর কি, যাতে কোনো রকম ভাবে বলয় থেকে না বেরিয়ে যায়। আপনার এমনি অন্য তাইকোয়ান্ডো তো আপনার ভালোবাসা, আমি যা বুঝি প্যাশন, প্রেম না, তাইকোয়ান্ডো মাই লাইফ, ওয়ে অফ লাইফ। এমনি অন্য কি কোনো হবিস পারসিউ করেন? হবিস মানে আমি মানে অ্যাকচুয়ালি হবিসটা হচ্ছে না খুব, আমি কতটা ভালো পারি ইম্পর্টেন্ট না। আমি ছবি আঁকি। আচ্ছা, ছবি আঁকি। না না, হবিসের ভালোর সাথে আমার ছবি আঁকি, কারণ এবং ফটোগ্রাফি করতে আমি খুব ভালোবাসি। তার কারণ হচ্ছে তাইকোয়ান্ডো করলে আপনার যদি টাইমিং, তারপরে আপনার যদি প্রপার টাইম অ্যালার্টনেস যদি না থাকে তাহলে আপনি করতে পারবেন না। তো ফটোগ্রাফি খুব ইম্পর্টেন্ট পার্ট। আপনার এভরিথিং, আমি সবকিছুই তাইকোয়ান্ডোর সাথে রিলেট করেই করি এবং অটোমেটিক্যালি আমার প্রত্যেকটা হবি তাইকোয়ান্ডোর সাথে রিলেট করে। আচ্ছা আচ্ছা, আমি এবার আপনার তাইকোয়ান্ডোর এক্সপেরিয়েন্স, আপনার কেন আমাদের আস্তে আস্তে সময় চলে আসবে, তাইকোয়ান্ডোতে এই যে 2000 কবে শুরু করলেন, কিভাবে করলেন, how you found your place in Bengal, how you plus the country, how you fly internationally, Hall of Fame যখন হলেন, আপনার কি মনে হয়েছিল যে আপনি you are eligible because it's one of the highest honors of আমি এটা বলি, এই গল্পটা যদি একটু, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট ইন মাই লাইফ। ম্যাক্সিমাম প্লেয়ারের ফ্রাস্ট্রেশন আসে, তাইকোয়ান্ডো আমার লাইফে কখনো ফ্রাস্ট্রেশন আসতে দেয়নি। কেন আমি এই কথাটা বললাম, কথাটা শুনলেই বুঝতে পারবেন। আমি 1991-এ তাইকোয়ান্ডো শুরু করি এবং তারপরে আমি অফিসিয়ালি 92 থেকে দেখানো হয় এবং আমি 2001-এও জানতাম না আমি ইন্টারন্যাশনাল চান্স পাবো। একজন কোরিয়ান মাস্টার আমাকে বলে যে ইউ আর আউটস্ট্যান্ডিং, তো তুমি ট্রাই টু প্লে ইন ন্যাশনাল। তো আমি 2002-এ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যাই এবং বেঙ্গলের ফার্স্ট ন্যাশনাল চ্যাম্পিয়ন দিল্লিতে। 2002 এজটা নয় নাই বললাম, তো 2002 আমি গেলাম, এজটা নয় নাই কারণ আমি অলওয়েজ ইয়াং মনে করি নিজেকে, আমি অলওয়েজ নাম্বার। আর আমি যখন প্র্যাকটিসে নামি আমার কাছে ম্যাটার করে না, আমি আগেও যা ছিলাম আজকেও তাই আছি। হ্যাঁ, আগেও যা ছিলাম এখনো তাই আছি, ভবিষ্যতেও তাই থাকবো। তো সেইখানে দাঁড়িয়ে আমি যখন 2002-তে চান্স পেলাম, তখন ইন্টারন্যাশনাল চান্স পেয়ে গেলাম, বেঙ্গলের ফার্স্ট প্লেয়ার। তো তখন আমাকে সম্বর্ধিত করেছিল হচ্ছে আপনার রাম জেঠমালানিজি, উনি আমাকে খুব স্নেহ করতেন, রাম জেঠমালানিজি, এবং তখন লালকৃষ্ণ আদবানিজি ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন সেই সময়। তো তারপরে দিল্লিতে খেলা হয়েছিল কর্নেল সিং স্টেডিয়ামে। তো আমরা জেতার পর 2003-এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে পোল্যান্ড যাই এবং ওয়ার্ল্ড লেভেল হরাং ওয়ার্ল্ড তাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপ খেলতে কোরিয়া যাই এবং তার আগে আমি ট্রেনিং করি মাস্টার ট্রেনের কাছেও, খুব নামকরা গ্র্যান্ড মাস্টার, এবং সেখানে আমি জিতি 2টো গোল্ড মেডেল। এবং 2004-এর অলিম্পিক্সের কোয়ালিফিকেশন টুর্নামেন্টে যাওয়ার সময় এখানে প্রচুর সুরেশ কালমাডির পলিটিক্স সবাই জানে, সেই সময় ম্যাক্সিমাম প্লেয়ার ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আপনি শুনবেন সেই সময় ব্যাডমিন্টন অপর্ণা পোপাট খুব ভালো খেলতো, অনেক প্লেয়ার ছিল। তো আমি কারোর নামে এগেনস্টে বলতে চাই না, কারণ সেটা একটা অধ্যায় হতেই পারে, রাস্তায় চলতে গেলে ধাক্কা মানুষ পেতেই পারে। তো আমি ফ্রাস্ট্রেটেড হইনি, আই ডোন্ট বদার। আমার কাছে একটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ আমার ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বা অলিম্পিকের সমান। তো এখানে লোকজন অলিম্পিক্স বলে, আপনি জিজ্ঞেস করুন অলিম্পিকে কটা মেডেল আছে, বলতে পারবে না। 300 মেডেলস ইজ দেয়ার। যদি কোনো স্পোর্টসকে ঢুকতে হবে ওই মেডেলের মধ্যেই আসতে হবে। তো টোটাল যত খেলা হয় সব মিলিয়ে 300। এবং সব থেকে যেটা ইন্টারেস্টিং, মানে
এটা কিন্তু আপনাদের আমার ছাত্রছাত্রীদের বলছি মনে রাখার মতন, টু রিমেম্বার গ্রেট জেনারেল, আমিও জানতাম না, শিওরলি আমি জানতাম না যে অলিম্পিক্সে টোটাল 300 মেডেলস থাকে, উইচ ইনক্লুড এই যে গোল্ড, সিলভার এন্ড ব্রোঞ্জ। বিভিন্ন স্পোর্টস এন্ট্রি হয়, বিভিন্ন স্পোর্টস বেরিয়ে যায় না, কোর স্পোর্টস 20 থাকে। কোর স্পোর্টস 20 another। হ্যাঁ, তো এটা খুব ইম্পর্টেন্ট। এবং এই যে একটা স্পোর্টসকে যদি আমি ডেমনস্ট্রেশন স্পোর্টস থেকে অফিসিয়াল স্পোর্টসে আসতে হয়, তার কিছু প্রসেস আছে। আচ্ছা, প্রসেসটা হচ্ছে, যাই হোক আমার লাইফটা বলে নিচ্ছি, তখন আমি যাচ্ছি। তো তখন আমি ফ্রাস্ট্রেটেড কখনোই হইনি। আমি আবার খেলি 2005-এ জিতি আবার কোরিয়াতে, আবার কোরিয়া ওপেনে। তারপরে আবার আমি 2009-এ গিয়ে ইজিপ্টে ওয়ান অফ দ্য বিগ টপ টুর্নামেন্ট আলেকজান্দ্রিয়া ওপেনে, ওটাও গোল্ড মেডেল পাই দুটো। তো পাওয়ার পর আমি ভাবিনি 2009-এ আমার নাম নমিনেটেড হয় ফর হল অফ ফেম। ও এক্সেলেন্ট। তো তখন কি আপনি এক্সপেক্ট করেছিলেন হল অফ ফেমে? নয়, আমি কখনো অ্যাওয়ার্ডের জন্য কখনো লালায়িত ছিলাম না। অ্যাওয়ার্ডের জন্য নেভার। আমি কখনো কোনো গভর্নমেন্টের কাছে অ্যাপিলও করিনি। আপনি যদি আমার প্রোফাইল দেখেন, হোম মিনিস্টারও আমাকে লিখিতভাবে জানিয়েছে এবং সম্বর্ধিতও করেছে, শ্রী প্রকাশ রাসাল তখন ছিলেন। কিন্তু আমি কখনো আমার এবং সর্বানন্দ সোনোয়ালজি যখন স্পোর্টস মিনিস্টার ছিল, আই হ্যাভ ভেরি গুড রিলেশন। উনি ইন্টারন্যাশনাল কোরিয়ান অনারও পেল, কোরিয়ান গভর্নমেন্টের হাইয়েস্ট অনার অন মাই রেকমেন্ডেশন। কিন্তু আমি নেভার, কারণ আমি কোনো কিছু চেয়ে কারোর কাছ থেকে নেব না, অ্যাপিল করে। এটা আমার তো হল অফ ফেমে যখন নাম নমিনেটেড হয় আমি গেছি। তো যখন আমার এক্সাইটমেন্ট শুরু হয়, যখন হল অফ ফেমে গিয়ে যেসব প্লেয়ারকে আমি চোখের সামনে আগে দেখেছি, মানে যাকে লিজেন্ড বলে আপনি মনে করতেন, মনিকা সেলেসের কথা না, মনিকা সেলেস বলে আমার খেলাতেও, আপনার খেলাতেও। তো আমি দেখছি তারাও পাচ্ছে, আমি পাচ্ছি। তো ইউনিক। এবং হল অফ ফেমে কিন্তু শুধু গেম নয়, তার সারাউন্ডিংস পুরোটা দেখা হয়, তার ক্যারেক্টার এবং আদার্স সব কিছু, যার জন্য আন্দ্রে আগাসি 2004-এ না পেয়ে 2011-তে পেল। তো এইগুলো থাকে আর কি। ম্যাচিউরড অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, মানে 2004-এও তো খেলা তো সে বোধহয় বেটার খেলতো, না খেলার জন্য না, ওভারঅল ক্যারেক্টারস এন্ড আদার্স, কোনো রকম কন্ট্রোভার্সি থাকলে হল অফ ফেম দেওয়া হয় না। তো আমি হল অফ ফেমের অনেকগুলো পার্ট রয়েছে, কোচ, ইনস্ট্রাক্টর। আমি আউটস্ট্যান্ডিং প্লেয়ার অফ দ্য ইয়ার হিসাবে পেয়েছিলাম 2009। তো হল অফ ফেম পাওয়ার পর আমার তখন তো রিয়েলি তখন তো নিজেকে খুব ভালো লাগছে। হল অফ ফেম পাওয়ার পর ফার্স্ট অফ অল কিন্তু আমার এটা শুনে খুব ভালো লাগছে, অবাক লাগছে। একটা বাঙালি ছেলে, কলকাতায় পড়াশোনা করা, সল্টলেকে স্কুলে পড়া, সেখান থেকে তাইকোন্ডুতে ইন্টারেস্ট ছোটবেলা থেকে, তারপর সেই তাইকোন্ডুকে এক্সেলেন্স করে প্রত্যেকটা টুর্নামেন্ট জেতা, ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেলে, এবং শুধু যাওয়া না, গিয়ে হল অফ ফেম পাওয়া, যেটা বলছে যে শুধু স্পোর্টস এক্সেলেন্স না, যাতে ক্যারেক্টার, ইকোসিস্টেম, তার পুরো ডেভেলপমেন্ট ইকোসিস্টেম, এটা কিন্তু একটুখানি হলেও ডিফারেন্ট দ্যান মেনি অফ দ্য পিপল অ্যাচিভিং মেনি থিংস। এবং আমি ওনাকে বেশি দিন চিনি না, কিন্তু যেদিন চিনেছিলাম সেদিনই ঠিক করেছিলাম যে আই উইল ব্রিং আ ডিফারেন্ট ফ্লেভার টু জয়ের পথে সন্তোষ উইথ প্রদীপ্ত, গ্র্যান্ড মাস্টার প্রদীপ্ত রায়, অ্যান্ড আই এম হ্যাপি দ্যাট আই কুড মেক ইট টুডে। বলুন। তারপরে আমি কুকিয়ান হচ্ছে হাইয়েস্ট ওয়ার্ল্ড বডি আর কি তাইকোয়ান্দোর, যেমন ফিফা সেরকম কুকিয়ান। তো আমি কুকিয়ান আমাকে অনার করে এবং অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড দেয়। এবং তারপরে আমি এবছর ডক্টর চো, ওয়ার্ল্ড তাইকোয়ান্দো যিনি প্রেসিডেন্ট, উনি আমাকে অনার করলেন। তো আমি আপনার এই যে আপনার থেকে যে এগুলো এনেছিলাম সমস্ত, আপনার যখন আমরা প্রোফাইল দেখাই তখন এগুলো সব আমরা একটা মুভি করে দেখিয়ে দিয়েছি। চলে এসেছি একদম প্রোগ্রামে শেষে। এইটা না আমার একদম প্রত্যেক ম্যান্ডেটরি প্রশ্নগুলি জয়ের পথে সঙ্গে সোজা। আমি যখন এটা শুরু করি, প্রথম এপিসোড 2016 2 জুলাই, আমার প্রথম গেস্ট ছিলেন বন্ধন ব্যাংকের চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ মহাশয়। আমি বলেছিলাম, এই বলেই শুরু করেছিলাম, তখন মনে হয়েছিল 25টা এপিসোড করলে আই উইল ডান। আজকে 139-140-এর পথে, স্বপ্ন এখন অনেক বড়। বলেছিলাম যে আমি সোনাল বাংলা গড়ার সোলজার, আই ওয়ান্ট টু গ্রো সোনাল বাংলা। আমি বাংলাতেই সব কিছু আছে, আমি যদি সারা বিশ্ব ঘুরেছি, কিন্তু আমি বাংলাতেই যা অ্যাচিভ করার সময়, এবং আমি তাই করতে চাই। আমি এই দেশেই থাকতে চাই, এই দেশের থেকেই চলে যেতে চাই, এই কলকাতাতেই থাকতে চাই। তো আমার গত কয়েক বছরে আমার মনে হয়েছিল যে ইটস টাইম টু গিভ ব্যাক। তো আমি বলি, আমি সোনার বাংলা গড়ার একজন সৈনিক। সোনার তো কিছু হয় না, সোনার ছেলে, সোনার মেয়ে, সোনার সংসার। আপনার কি মনে হয় যে বাংলা গত কয়েক বছর ধরে এগোচ্ছে, উই আর ইন দ্য রাইট পাথ অফ মেকিং সোনার বাংলা? না, আমি এর আগে একটু বলে নিই, আপনি বাংলা ভাষার কথা বলেছিলেন। আমি হ্যাপি কেন, আমাদের কোরিয়াতে লিডার্স ফোরামের আমি মেম্বার, ওয়ার্ল্ড তাইকোয়ান্দো লিডার্স ফোরামের মেম্বার। তো ওয়ার্ল্ড তাইকোয়ান্দো লিডার্স ফোরামের যখন মিটিং হয়, আমাদের একটা মেশিন আছে, ওটাতে 12টা ভাষায় ট্রান্সলেট হয়।
তো আমি কিন্তু বাংলাটা নেওয়ার সুযোগ পাই বিকজ অফ বাংলাদেশ, কারণ বাংলাটা ওখানে 12টা ভাষার মধ্যে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেহেতু, তো এবং সেটা আমি নেওয়ার সুযোগ পাই, এটা আমি খুব গর্ববোধ করি ফার্স্ট, কারণ আমি তো বাঙালি হিসেবে এটা আমার কাছে একটা বিগ অ্যাচিভমেন্ট। উত্তরটা দিন যে আপনি আমরা বাংলা কি ঠিক জায়গায় যাচ্ছে, বাংলাদেশ সোনার বাংলা হওয়ার? দেখুন, বাংলা ঠিক জায়গায় যাওয়ার জন্য আমরা সবসময় এক্সপেক্ট করি যে কেউ নিয়ে যাচ্ছে। প্রত্যেকটা বাঙালি যদি ফিল করে আমি এক ধাপ করেও বাংলাকে নিয়ে যাব, তাহলে কিন্তু বাংলা এগিয়ে যাবে। এক্সেলেন্ট কথা বলেছেন, বিন্দুতেই সিন্ধু। প্রত্যেকের আমার এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট মেসেজ আমি দিতে চেষ্টা করি মাঝে মাঝে। বাংলাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব শুধু সরকারের নয়, বাংলাকে সে দেওয়ার দায়িত্ব শুধু বিরোধীর নয়, বাংলাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব প্রত্যেক বাঙালির। এবং আমরা যদি নিজেরটা এগিয়ে যেতে পারি তাহলে বাংলাদেশ চলে। একদম শেষ প্রশ্ন, একদম সময় শেষ হয়ে এসছে। আপনি যদি আমার এপিসোডগুলো দেখেন, দেখবেন প্রত্যেক এপিসোডে আই টক অফ 7 রুলস অফ সাকসেস। আমার নিজের রুলস না, মনীষীদের রুল সাকসেস করে দেয়া, কোলেক্ট করে দেওয়া থাকে তার প্রফেশনের সাথে হয়তো মিলিয়ে। আপনার রুল অফ সাকসেসে 1, 2, 3 আপনার মানে আমার দর্শকদের জন্য। আমি সাকসেসের কথা একটাই বলি, লার্নিং। যেটা আমি শুরু করেছি সেটা আমার সারা জীবন বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, সেটাই সব থেকে বড় সাকসেস। সেটা যে বয়ে নিয়ে যেতে পারে সেই সাকসেসফুল ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সুতরাং হ্যাভ আ মিশন, হ্যাভ এ ভিশন and carry it throughout your life and you will be successful. Success আমি বলি is the progressive realization of a worthy goal. সুতরাং প্রগ্রেসিভ এবং ওয়ার্দি এই কথা দুটো মধ্যে হবে, একটা গোল থাকতে হবে এবং সেটা একটা প্রগ্রেসিভ বললো না, টেনে নিয়ে যেতে হবে এবং ওয়ার্দি হতে হবে। মানে কোনো মানে যেটা ঠিক নয় সেরকম গোল নয়, যেটা অন্যায় সেরকম গোল রাখতে হবে না, তাহলে আমরা সাকসেস পাবো। বাট ইগো শুড ডাউন। ইগো শুড। চলেছি প্রোগ্রামে একদম শেষে। ধন্যবাদ দেব দিব্যেন্দু শেখর লাহিড়ী, আশা কমিউনিকেশন, সুজয় শাহ স্যাটেলিক অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র পোর্ট্রে অ্যাডভার্টাইজিং, গৌতম পাল ইনফোভিশন, নুমি মেহতা সেলভেল অ্যাডভার্টাইজিং এবং কেষ্ট শাহ কারুকৃতের হোর্ডিং দিয়ে তারা জয়ের পথে সঙ্গী সুজয়কে করেছে একটা মুখে মুখে চলা নাম। চলে যাওয়ার আগে বলে যাব একটা কথা, যে কথা মোটিভেশনাল শায়রি। আজকে প্রদীপ্ত রায় আছেন, গ্র্যান্ডমাস্টার প্রদীপ্ত কুমার রায় আছেন, তার সাথে মিশিয়ে আজকে টাচ রেখেই এই শায়রি बोलते खुद कह दो मुश्किलों से कि थोड़ा और कठिन हो जाए, कह दो मुश्किलों से थोड़ा और कठिन हो जाए, कह दो चुनौतियों से थोड़ा और कठिन हो जाए। अरे नापना चाहते हो हमारी हिम्मत, अरे नापना चाहते हो हमारी हिम्मत, तो कह दो आसमां से, तो कह दो आसमां से थोड़ा और ऊपर हो जाए, थोड़ा और ऊपर हो जाए, थोड़ा और ऊपर हो जाए। नमस्कार, फिरे आसबो परेर शनिवार बिकेल 5:30টায়।